কখনো কি মাথায় এসেছে এই যে আমরা বলি টাকার দাম এটা আসলে ঠিক হয় কিভাবে? চলুন আজ বিশ্বজুড়ে মুদ্রার দামের এই যে একটা রহস্যময় খেলা সেটা একটু বোঝার চেষ্টা করা যাক। আচ্ছা, একটা জিনিস কি কখনো খেয়াল করেছেন? ধরুন, ডলারের বিপরীতে ইউরোর দাম সকালে দেখলেন একরকম, আবার সন্ধ্যা হতে না হতেই আরেক রকম। এই যে দামের লাগাতার ওঠানামা, এর পেছনের আসল কারণটা কি বলুন তো? আসলে খুব সহজ করে বললে, যে কোনো দেশের মুদ্রার যে মান, সেটা হলো গিয়ে ওই দেশের অর্থনৈতিক স্বাস্থ্যের একটা রিয়েল টাইম স্কোর কার্ডের মতো। মানে এটা শুধু একটা সংখ্যা না, বরং পুরো বিশ্ব ওই দেশটার বর্তমান অবস্থা আর ভবিষ্যতের সম্ভাবনাকে ঠিক কিভাবে দেখছে তারই একটা প্রতিচ্ছবি। তো চলুন এই বিশাল স্কোর কার্ডের প্রথম অধ্যায়টা একটু খুলে দেখা যাক। আমরা কথা বলছি বিশ্বের সবচাইতে বড় আর সবচাইতে সচল একটা বাজার নিয়ে, এমন একটা জায়গা যেখানে এক মুহূর্তের জন্যও কিন্তু লেনদেন থামে না। এই বাজারের বিশালতাটা একটু কল্পনা করার চেষ্টা করুন তো। ফরেন এক্সচেঞ্জ মার্কেট, মানে যেখানে মুদ্রার কেনাবেচা হয়, সেখানে প্রতিদিন 7 ট্রিলিয়ন ডলারেরও বেশি টাকার লেনদেন হয়। ভাবা যায়? আর এই অমছম পরিমাণ লেনদেনের কারণে এর সামান্য একটু নড়াচড়াও কিন্তু পুরো বিশ্ব অর্থনীতিতে বিরাট একটা ঢেউ তুলতে পারে। তাহলে প্রশ্ন হলো, টাকার এই দামটা ঠিক করে কে? দেখুন, এটা কিন্তু কোনো হাবিজাবি বা এলোমেলো সংখ্যা না। এটা হচ্ছে লক্ষ লক্ষ ট্রেডার, বিভিন্ন দেশের সরকার আর বড় বড় যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, তাদের সবার একটা সম্মিলিত বিচার বা সিদ্ধান্তের প্রতিফলন। মানে ওরাই সারাক্ষণ ঠিক করছে যে একটা দেশের মুদ্রার আসল দাম ঠিক কতটা হওয়া উচিত। আচ্ছা, এবার তাহলে এই দাম নির্ধারণের একদম গোড়ার নীতিটা একটু দেখা যাক, তাই না? আমাদের দ্বিতীয় পয়েন্ট হলো চাহিদা আর যোগান। এটা বলতে পারেন বিশ্ব অর্থনীতির সবচেয়ে মৌলিক, মানে ফান্ডামেন্টাল একটা নিয়ম। আমরা এখন যে সিস্টেমে চলি সেটার নাম হল ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম। ১৯৭১ সাল থেকে কিন্তু বিশ্বের বেশিরভাগ বড় অর্থনীতি এই পদ্ধতিটাই ব্যবহার করে আসছে। সোজা কথায় এর মানে হল, মুদ্রার দাম বাজারের চাহিদা আর যোগানের ওপর ভিত্তি করে একদম স্বাধীনভাবে ওঠানামা করে, কোনো সরকারি নির্দেশে কিন্তু নয়। ব্যাপারটা কিন্তু একদম সহজ। যখন কোনো মুদ্রার চাহিদা অনেক বেশি থাকে, মানে কেনার লোক বিক্রির লোকের চেয়ে বেশি, তখন কি হয়? স্বাভাবিকভাবেই সেটার দাম বেড়ে যায়। আর এটা সাধারণত একটা শক্তিশালী অর্থনীতির লক্ষণ। আবার ঠিক উল্টোটা ভাবুন, যখন যোগান বেড়ে যায়, মানে বিক্রেতা বেশি কিন্তু ক্রেতা কম, তখন মুদ্রার দামটা কমে যায়। এটাকে অর্থনীতির ভাষায় অনেক সময় বিক্রির চাপ বা সেলিং প্রেশারও বলা হয়। এখন এই যে চাহিদা আর যোগানের কথা বললাম, এদেরকেও প্রভাবিত করার জন্য আরও দুটো বড় শক্তি আছে। আমাদের তৃতীয় বিষয়টা হল সুদ আর মুদ্রাস্ফীতি। এই দুটো শক্তি বলতে পারেন মুদ্রার মানকে দুই বিপরীত দিকে টানে, ঠিক যেন একটা দড়ি টানাটানির খেলা। আচ্ছা, সুদের হারকে না হয় একটা আর্থিক চুম্বক বা ফাইন্যান্সিয়াল ম্যাগনেট হিসেবে ভাবা যাক। যখন কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়িয়ে দেয়, তখন বিদেশি বিনিয়োগকারীরা কি করে? তারা বেশি লাভের আশায় সেখানে টাকা ঢালতে আসে। এর ফলে ওই দেশের মুদ্রার চাহিদা বেড়ে যায় আর দামও ওপরে উঠতে থাকে। কিন্তু এর ঠিক উল্টো দিকে আছে মুদ্রাস্ফীতি। এটাকে বলা যেতে পারে একটা ক্ষয়কারী আগুনের মতো। কারণ উচ্চ মুদ্রাস্ফীতি টাকার কেনার ক্ষমতা, মানে পারচেজিং পাওয়ার কমিয়ে দেয়, আর মানুষের আস্থাতেও একটা বড় ধাক্কা লাগে। ফলে বিনিয়োগকারীরা এই আগুন থেকে দূরে থাকতে চায়, আর সেটাই মুদ্রার দামকে নিচের দিকে ঠেলে দেয়। এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে যে বাজারই যদি সবকিছু ঠিক করে, তাহলে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের কাজটা কি? এটাই আমাদের চতুর্থ বিষয়, কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা। ওরা আসলে এই জটিল সিস্টেমের ন্যাভিগেটর বা পথ প্রদর্শকের মতো কাজ করে। দেখুন, বেশিরভাগ দেশে কিন্তু একটা মিশ্র ব্যবস্থা বা হাইব্রিড সিস্টেম ফলো করে, যেটার নাম হল ম্যানেজড ফ্লোট সিস্টেম। এটাকে অনেক সময় ডার্টি ফ্লোটও বলা হয়। এখানে হয় কি, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার দামটা বাজারের হাতেই ছেড়ে দেয়, কিন্তু যখনই দেখে যে বাজারে খুব বেশি অস্থিরতা তৈরি হচ্ছে, তখন তারা পরিস্থিতি সামাল দিতে, মানে স্থিতিশীল করতে হস্তক্ষেপ করে। এই প্রক্রিয়াটা কিভাবে কাজ করে বলি। ধরুন, প্রথমে বাজারে মুদ্রার দাম খুব বেশি ওঠানামা করতে শুরু করল, যেটা অর্থনীতির জন্য বেশ ঝুঁকিপূর্ণ। ঠিক তখনই কেন্দ্রীয় ব্যাংক মাঠে নামে। তারা নিজেদের বিদেশি মুদ্রার যে রিজার্ভ আছে, সেটা ব্যবহার করে দেশের মুদ্রা কেনা বা বেচা শুরু করে। এর একটাই মূল লক্ষ্য, বাজারে স্টেবিলিটি বা স্থিতিশীলতা ফিরিয়ে আনা আর বিনিয়োগকারীদের আস্থাটা ধরে রাখা। একটা মজার ব্যাপার হলো, মুদ্রার দাম কিন্তু কেবল সংখ্যা বা ডেটার ওপর নির্ভর করে না। এর পেছনে মানুষের আবেগ, মানুষের বিশ্বাস, এগুলো বিরাট একটা ভূমিকা রাখে। আর এটাই আমাদের পঞ্চম বিষয়, টাকার মনস্তত্ত্ব বা সাইকোলজি অফ মানি। চলুন দেখা যাক
কিভাবে মানুষের এই ধারণা আর অনুভূতিগুলো পুরো বাজারকে চালিত করে। একটা খুব দারুণ কথা আছে, বলা হয় একটা দেশের সুনাম তার সোনার রিজার্ভের মতোই মূল্যবান যখন তার মুদ্রার দৈনিক দাম নির্ধারণের প্রশ্ন আসে। এর মানেটা কি? মানে হলো একটা দেশের ওপর পুরো বিশ্বের কতটা আস্থা আছে, সে দেশের রাজনৈতিক পরিস্থিতি কতটা স্থিতিশীল বা ভবিষ্যতের নীতিমালা কেমন হবে, এইসব বিষয়ও কিন্তু মুদ্রার মানের জন্য অত্যন্ত জরুরি। আর এই সেন্টিমেন্ট বা মনোভাব নিয়ে আরেকটা ব্যাপার আছে, এটা অনেক সময় একটা ফিডব্যাক লুপ তৈরি করে ফেলে। ব্যাপারটা এমন, ধরুন বিনিয়োগকারীরা বিশ্বাস করতে শুরু করল যে একটা নির্দিষ্ট মুদ্রার দাম স্কোরও পড়বে, তখন তারা কি করবে? সবাই মিলে ওটা বিক্রি করতে শুরু করবে। আর এই যে সবাই মিলে বিক্রি করছে, এই সম্মিলিত বিক্রির চাপেই কিন্তু সত্যি সত্যি মুদ্রাটার দাম পড়ে যায়। মানে একটা আশঙ্কা বা বিশ্বাসই শেষে গিয়ে বাস্তবতায় পরিণত হয়। সব কিছুর পরে আমাদের এবার একটু বড় ছবিটা দেখতে হবে। আমাদের ষষ্ঠ এবং শেষ বিষয় জিওপলিটিক্স বা ভূ রাজনীতি এবং ভবিষ্যৎ। কারণ এটা মানতেই হবে যে একবিংশ শতাব্দীতে বিশ্ব অর্থনীতির নিয়মকানুনগুলো কিন্তু খুব দ্রুত বদলে যাচ্ছে। দেখুন, লম্বা সময়ে বা লং টার্মে একটা মুদ্রার আসল শক্তিটা আসে দেশের অর্থনীতির একেবারে ভেতর থেকে, তার মৌলিক কাঠামো থেকে। যেমন জিডিপি আর জিএনপি, এগুলো হলো একটা সুস্থ আর উৎপাদনশীল অর্থনীতির প্রধান ইন্ডিকেটর বা সূচক। যখন একটা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো হয়, তখন সেটা স্বাভাবিকভাবেই সরাসরি বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করে। আর বাণিজ্য ভারসাম্যের ব্যাপারটা তো আছেই। যদি উদ্বৃত্ত থাকে, মানে রপ্তানি যদি আমদানির চেয়ে বেশি হয়, তাহলে সেটা মুদ্রাকে আরও শক্তিশালী করে তোলে। কিন্তু এখনকার পরিস্থিতিটা একটু অন্যরকম। বিশ্বশক্তিতে একটা বড়সড় পরিবর্তন কিন্তু আসছে। আমরা এখন একটা মাল্টিপোলার বা বহুকেন্দ্রিক আর্থিক ব্যবস্থার দিকে এগোচ্ছি। ব্রিক্সের মতো যে উদীয়মান শক্তিগুলো আছে, তারা এখন ডলারের আধিপত্য কমানোর কথা ভাবছে। এই যে ব্যাপারটা, এটাকেই ডি-ডলারাইজেশন বলা হচ্ছে। আর এই সব পরিবর্তন মিলে বিশ্বজুড়ে আস্থার যে পরিকাঠামোটা ছিল, সেটাকে একদম নতুন করে সংজ্ঞায়িত করছে। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? মুদ্রার দাম আসলে কেবল একটা সংখ্যা নয়, এটা একটা দেশের অর্থনীতি, তার ওপর সারা বিশ্বের আস্থা এবং ভূ রাজনীতির বিশাল ময়দানে তার অবস্থানের একটা জটিল প্রতিচ্ছবি। আর তাই আজকের আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যেহেতু বিশ্বশক্তির ভারসাম্যে এত বড় একটা পরিবর্তন আসছে, তাহলে ভবিষ্যতে টাকার দাম নির্ধারণের এই নতুন নিয়মগুলো কারা লিখবে?